আমাদের দেশে মানে দুর্ঘটনা হয়, দুর্ঘটনাকে দুর্ঘটনা হিসেবে যদি আমরা ধরেও নিই, তারপরও কেউ কখনো দায় নেয় না কোনো দুর্ঘটনার। দায়হীনতার এই সংস্কৃতি কি ঢাকা নগরীকে আরও বেশি মানে অনিরাপদ করে তুলছে কিনা? আপনি ঢাকা নগরীর বাসিন্দা নাগরিক হিসেবে আপনি কি মনে করেন? মানে ক্যাজুয়ালিটি তো অনেক, এবং আহত তো বলতে গেলে আমার ধারণা মানে সবাই বলছে যে হয়তো আরও বাড়বে। তো কখনো তো কাউকে দায় নিতে দেখি না। এটি আমাদের কালচারেই নেই, এবং আমরা অন্যকে দোষারোপ করতে চাই, অন্য পক্ষকে দোষ দিতে চাই, কিন্তু নিজের গায়ে দায় নেওয়ার যে সংস্কৃতি সেটি আমাদের কখনো নাই। সেটি তো দুর্ঘটনার ক্ষেত্রে নাই, এমনকি অন্যান্য রীতিনীতির ক্ষেত্রেও নাই। আপনি খেয়াল করে দেখবেন, আমি একটু আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি বলছিলাম যে এই হত্যাকাণ্ডের দায় কার? কেননা আমি তো স্বাভাবিকভাবে আমরা সবাই জানি এটি একটি দুর্ঘটনা, কিন্তু একটি দুর্ঘটনা তো আকস্মিকভাবেও হতে পারে। আবার আপনি যদি গভীরভাবে চিন্তা করে দেখেন, এই দুর্ঘটনার কি আপনি এড়াতে পারতেন কি না? ধরেন আপনি জনাব ওয়াহিদ যেভাবে টেকনিক্যালি বলেছেন, উনি এর এক্সপার্ট, উনি ভালো বলতে পারবেন, কিন্তু এয়ারক্রাফটগুলো নিয়ে সমালোচনা যখন হয়, তাদের জেনারেশন নিয়ে কথা হয়, তাদের ত্রুটি বিচ্যুতি নিয়ে কথা হয়, তাদের টেকনিক্যাল কম্প্যাটিবিলিটি নিয়ে কথা হয়, এবং প্রতিবেশী ভারতেও কিন্তু আপনি জানেন যে এই ফাইটার জেটগুলো একের পর এক দুর্ঘটনায় পতিত হয়েছে। অনেক সামাজিক প্ল্যাটফর্মে সেটি নিয়ে অনেক কথা হয়েছে। আমাদের দেশের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে 16 বছর একটি ফ্যাসিবাদী শাসন ছিল, এবং তার একটা নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, এবং তার অনুগত সেনাবাহিনী ছিল, বিমান বাহিনী ছিল। এখন তাদের যে ক্রয়, তাদের যে মেনটেনেন্স, তাদের যে সিলেকশন অফ ফাইটার জেটস, এটার আসলে কোনো ট্রান্সপারেন্সি নাই। কারণ তারা মানে তারা যখন ক্রয় করেন, তারা চাইনিজ করুক বা ইউরোপিয়ান করুক বা বাইরের যেখান থেকেই করুক, সেটার আসলে কম্পিটিবিলিটি কী? এই যে আমাদের একটা সংস্কৃতি দাঁড়িয়ে গেছে যে প্রতিরক্ষা ক্রয় কখনো আপনাকে স্বচ্ছতা দিবে না, সবসময় আপনি ডার্কে থাকবেন। আপনার মনে আছে একবার অরুণিমা ট্রাক সেনাবাহিনীর, সেটি আমরা পরে দেখলাম যে আসলে অত কম্পিটেন্ট ভেহিকেল না। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে যে আমাদের এই শহরে সামরিক স্থাপনা, ক্যান্টনমেন্ট, বিজেপি হেডকোয়ার্টার, বিমান বাহিনীর হেডকোয়ার্টার, যেই নৌবাহিনীর সমস্ত কার্যক্রম সমুদ্রে, তার হেডকোয়ার্টার বনানীতে। এই যে বিসদৃশ ঘটনাগুলো দিনের পর দিন আমরা দেখছি। এখন দেখুন, সামরিক বাহিনীরা শক্তিশালী, তারা আয়নাঘর করলেও পার পেয়ে যান, পরবর্তীতে সরকার জোড়াতালি দিয়ে চালিয়ে। কিন্তু আপনাকে জনমানুষের নিরাপত্তা যদি প্রথম চিন্তা হয় আপনার, তাহলে আপনার প্রশ্ন করতে হবে এই ঘটনা এড়ানো যেত কিনা। আমি মনে করি এড়ানো যেত। কেননা আপনি সামরিক বাহিনী, বিমান বাহিনীকে শহরের ঢাকার মতো মানে বসতিপূর্ণ শহরে আপনি কোনায় কোনায় ক্যান্টনমেন্ট, কোনায় কোনায় সামরিক স্থাপনা, বিমান উঠবে, পুরনো একটি এয়ারপোর্ট। পৃথিবীতে আপনি দেখেন এমন অনেক শহর আমরা চিনি যেখানে পুরনো এয়ারপোর্টকে পার্ক করা হয়, নাগরিক বিনোদন কেন্দ্র করা হয়। অদ্ভুত ব্যাপার, আমাদের পুরনো এয়ারপোর্ট ওই বিমান বাহিনীর লোকজনের হাতেই। তারা আবার দেয়াল করেছেন 8 ফিট থেকে 12 ফিট করেছেন, যাতে কেউ দেখতে না পারে ভিতরে কি হচ্ছে। এখন একটা হচ্ছে যেই ভেহিকেলটি নিয়ে আমরা কথা বলছি, ফাইটার জেট নিয়ে কথা বলছি। দ্বিতীয় হচ্ছে তার প্রশিক্ষণের অবস্থান। তৃতীয় হচ্ছে যে এই যে পাইলট আপনার নিজেও নিহত হয়েছেন, তার আসলে এইটি ক্যাপাসিটি ছিল কিনা, টেকনিক্যাল এরর কি, আমরা যদি বলে থাকি যে পরবর্তীতে আমরা জানতে পারবো। চতুর্থ হচ্ছে যে এই যে নিরপরাধ শিশুরা ক্লাসরুমে ছিল, আপনি আজকে আমাদের যে ডেথ টোল দেখতে পাচ্ছি, আমার ধারণা এটি 3 গুণ হয়ে যাবে, 4 গুণও হতে পারে। কাজেই আমাদের ক্ষতি কিন্তু ভয়ঙ্কর, এবং আপনি মানুষের এই শোক কি করে মোকাবেলা করবেন? আরেকটা জিনিস হচ্ছে আমাদের পুরো প্রতিরক্ষা নীতি নতুন করে ভাবার সুযোগ রয়েছে। দেখুন, আমরা কি বছরের পর বছর $13 বিলিয়ন, $14 বিলিয়ন প্রতিরক্ষা খাতে দিব, নাকি আমরা একটা ভিন্ন চিন্তা করতে পারি? আমরা কিন্তু জুলাই আগস্টে বলেছি যে আমরা নতুন চিন্তা করতে চাই, আমাদের রাজনীতি নিয়ে, সরকার নিয়ে, সংস্কৃতি নিয়ে, সব জায়গায় আমরা নয়া বন্দোবস্তের কথা বলছি। সেইখানে কিন্তু এটার জবাবদিহিতা আসতে হবে যে এই ঘটনাটি আজকে কেন ঘটলো, তার টেকনিক্যাল ত্রুটি বিচ্যুতি কী, এবং তাদের শহরের ভেতরে উড্ডয়নের এটা কি সমাপনী হবে কিনা, নাকি পরবর্তী দুর্ঘটনার জন্য আমরা অপেক্ষা করব। ধন্যবাদ।